যেহেতু আগেই প্রশ্ন তুলেছি, কারা ইন্ধন দিচ্ছে আমরা জানি না, নিশ্চিতভাবেই জানি না। তবে এটুকু বলতে পারি, ধারণা করতে পারি যে এর সঙ্গে অবশ্যই যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক থাকতে পারে। কেন থাকতে পারে? আমি এর আগের একটি ভিডিওতে সম্ভবত আপনাদেরকে বলেছি, ডেভেলপিং কান্ট্রিগুলো, উন্নয়নশীল রাষ্ট্রগুলো যত বেশি দুর্বল হয় তত বেশি পরাশক্তিগুলোর জন্য খেলা সহজ হয়। এবং এই অঞ্চলে খেলতে চায় সবাই। এই বাংলাদেশে যুক্তরাষ্ট্র খেলতে চায়, চীন খেলতে চায়, ভারত তো খেলার মধ্যে আছেই উদীয়মান পরাশক্তি হিসেবে। যেহেতু ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু মোটামুটি এটুকু আমরা জানি, কিন্তু যুক্তরাষ্ট্র ভারতকে তো সেভাবে বিশ্বাস করে না, সেটিও আমরা জানি। তাদের জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি, সেই জায়গা থেকে তারা বাংলাদেশকে অবশ্যই অনেক দুর্বল একটি রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা যতই মুখে গণতন্ত্রের উন্নয়ন, তারা যতই শ্রমশক্তির উন্নয়ন, তারা যতই মানবাধিকারের উন্নয়নের কথা বলুক না কেন, তারা তাদের টার্গেটে এগোচ্ছে। এই জায়গা থেকে আমরা যদি ভুল হিসাব করি তাহলে আমাদের জন্যই বিপদ, খুব স্বাভাবিকভাবেই। এবং ট্রাম্প ক্ষমতায় আসুক কিংবা বাইডেন ক্ষমতায় থাকুক, তাদের পররাষ্ট্রনীতি খুব কমই চেঞ্জ হয়, বড় কোনো সিদ্ধান্ত ছাড়া, বড় কোনো ধরনের পট পরিবর্তন ছাড়া। আমরা যদি ইরাকের দিকে তাকাই, আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, তাদের এই সব জায়গাতে খেলার মূল অস্ত্র ছিল কি? মৌলবাদিত্বকে তো সামনে নিয়ে এসে ইসলামী মৌলবাদের কথা বলে তারা তাদের খেলাগুলো চালিয়ে গেছে। এবং এদেশে যে কথিত ইসলামী মৌলবাদ বলেন আর যেভাবেই বলেন না কেন, একটা মৌলবাদী শক্তির আস্ফালন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং সেটিকেই যুক্তরাষ্ট্র কি প্যাট্রোনাইজ করছে না? যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করে এই আস্ফালনটিকে আরো বাড়ানোর চেষ্টা করছে না? যে এই প্রশ্ন তুলি, তাহলে কি খুব অযৌক্তিক হবে? বর্তমান সরকার কারা চালাচ্ছে পিছন থেকে দেশীয় শক্তির মধ্যে, সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে। এবং নির্বাচনকে বিলম্বিত করতে সংস্কারের অজুহাত যেভাবে বারবার দাঁড় করানো হচ্ছে, তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে এই যে প্রোক্লেমেশন কিংবা সংবিধানকে ছুঁড়ে ফেলার, সংবিধানকে কবর দেওয়ার যেই কথাবার্তাগুলো আমাদের সামনে আসছে, আমরা এগুলোকে খুব হালকাভাবে নিলে হবে না। এই ছাত্র সমন্বয়কদের ব্যবহার করে বা তাদেরকে সামনে রেখে কারা খেলার চেষ্টা করছে তা আমরা খুব অল্পতেই বুঝতে পারি, খুব গভীর বিশ্লেষণের প্রয়োজন নেই। জামাত যে বর্তমান সরকারকে নানানভাবে পরিচালিত করছে তাতেও তো কোনো সন্দেহ নেই। এই বিষয়গুলো আমাদের একটু অবশ্যই মেলানো দরকার। জামাতে ইসলামী কিংবা হিজবুত তাহরির নাকি সবকিছু করছে, অনেক গভীর প্ল্যান নিয়ে এগোচ্ছে, অনেক পরিকল্পনা নিয়ে। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা ছাত্র সমন্বয়কদের যে নতুন দাবি, নতুন প্রোক্লেমেশন উপস্থাপনের, সেটির সঙ্গে তারা কি ধরনের অভিমত ব্যক্ত করছেন, এই বিষয়টি আমাদের সামনে এসেছে। প্রিয় দর্শক, এ কথা তো সত্য যে আমাদের অধিকাংশের মনে এ ধারণা এস্টাবলিশড হয়েছে, আমাদের ভাগ্য আর আমাদের হাতে নেই। যা কিছু এদেশে হয়েছে নিকট অতীতে, যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটতে যাচ্ছে, তার সবই নিয়ন্ত্রিত হচ্ছে বাইরের কোনো শক্তি দ্বারা। এবং একই সঙ্গে এই প্রশ্নও জোরালো হচ্ছে যে তাহলে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে কে প্যাট্রোনাইজ করছে, কারা শক্তি যোগাচ্ছে? খুব স্বাভাবিকভাবে ভারতের প্রসঙ্গ তো এখানে আসবেই না। এবং মার্কিন নির্বাচনের পর থেকে এই প্রশ্ন আরো জোরালো হয়েছে এই কারণে যে বাইডেন প্রশাসন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি আর মার্কিন প্রশাসন ধরে রাখবে কিনা। তার কারণ 20 জানুয়ারি থেকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকছেন, তারা হাতে ক্ষমতা যাচ্ছে। এখন ট্রাম্প কি করবে সে বিষয়টি এখন অনেক ধরনের সমীকরণের মধ্যে আসছে। কিন্তু যে ছাত্র সমন্বয়কদের যে নতুন নতুন দাবি কিংবা দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা গ্রুপ খুব ভয়ঙ্করভাবে এস্টাবলিশড হচ্ছে কাদের শক্তিতে, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। প্রশ্নের উত্তরটা মেলানো অনেকের কাছে কঠিন হতে পারে, আবার অনেকের কাছে সহজ হতে পারে। 7 জানুয়ারি নির্বাচনের আগে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি বরাবরই বলে আসছি তখন থেকে এবং এখনো পর্যন্ত, আমাদের বন্ধু কেউ না, যুক্তরাষ্ট্র, চীন, ভারত কেউ নয়।
এবং 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যে দাবি তুলেছিল বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচনের, আমি সর্বাত্মকভাবে সেটিকে সমর্থন করেছিলাম এবং বরাবরই বলেছি যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে তারা যে দাবিটি তুলছে সেই দাবির সঙ্গে আমরা একমত। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন রয়েছে। সেই জায়গা থেকে এখন বাংলাদেশের অবস্থানরত কূটনীতিকরা ছাত্রদের এই দাবির সঙ্গে, সাম্প্রতিক সময়ের যে দাবিগুলো সেটির সঙ্গে একমত পোষণ করছে কিনা বা বিরোধিতা করছে কিনা, সেই প্রশ্নের জায়গা থেকে যেটুকু জানা গেছে এই দাবিগুলোকে তারা ভালো চোখে নিচ্ছে না এবং তারা কোনোভাবেই একমত নয়। এখন বিদেশি কূটনীতিক বলতে তার সবাই তো আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে দেশে আসেনি এবং এই দেশে অংশীজন হিসেবে অন্য যে বিদেশি রাষ্ট্রগুলো রয়েছে, বিদেশি রাষ্ট্রগুলোর মিশনে যারা প্রতিনিধিত্ব করছেন, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে নানানভাবে তারা নানান সম্পর্কে জড়িয়ে রয়েছে এবং তাদের কর্মকাণ্ডগুলো খুব সাবলীলভাবে চালিয়ে নিতে গেলে একটা স্ট্যাবিলিটির প্রয়োজন আছে। কেন? খুব স্বাভাবিক, তাদের যে বিনিয়োগ, তাদের যে নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এগুলোর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই প্রয়োজন এবং যা কিছু এই মুহূর্তে এখন অন্তত দেখা যাচ্ছে সেইগুলোতে তারা বাংলাদেশকে আরো অস্থিতিশীলতার দিকে যেতে দেখছে। এই কারণেই বিদেশি কূটনীতিকরা ছাত্র সমন্বয়কদের এইসব দাবির সঙ্গে একমত পোষণ করছে না। নানান গণমাধ্যমে এই কথাগুলো উঠে এসেছে এবং এইগুলো হলে বা এইসব দাবি জানালে বা সেই দাবিগুলোর সঙ্গে সরকারের একাত্মতা প্রকাশ পেলে জটিলতা আরো বাড়বে, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে পারে এমনটা তারা মনে করছে। এবং যতটুকু জানা গেছে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথাবার্তা বলেই বিএনপি তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি আরো অটল অবস্থানে নিয়েছে, অন্তত ঘোষণাপত্র উপস্থাপন বা সংবিধানের কবর রচনার কথা যেগুলো বলা হচ্ছে তার বিরুদ্ধে। দর্শক, আমরা তো জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা যে সংবিধানের কবর রচনার মাধ্যমে ঘোষণাপত্র দিতে চেয়েছিল, সেটি তাৎক্ষণিকভাবে বিএনপির চেষ্টাতে অন্তত এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশে যে একটা ভয়ঙ্কর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল সেখান থেকে পরিত্রাণ পাওয়া গেছে। বিএনপি সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে না, সবাই মিলে এটি দেওয়া যেতে পারে। সরকার সেই পথে হেঁটেছে। কিন্তু মার্চ ফর ইউনিটি এই নামে যখন ছাত্ররা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি করলো ঘোষণাপত্র উপস্থাপন ছাড়াই, তারা 15 দিনের আলটিমেটাম তো দিয়ে দিয়েছে। এই 15 দিনের মধ্যে আসলে কি হতে যাচ্ছে, সরকার কি করবে? সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছে তাতে ছাত্রদের যে ঘোষণাপত্র বা ছাত্র বলতে ছাত্রদের একাংশ বা ছাত্র সমন্বয়কদের সাথে যারা আছে তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া, তার কতটি প্রতিফলন ঘটবে তা নিয়ে এরই মধ্যে নানান ধরনের গুঞ্জন, অনেক ধরনের কৌতূহল, অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। সরকার কি পারবে সব দলকে সামনে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র দিতে? মনে হয় না। যদিও সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে 15 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়া সম্ভব যদি সব দল ঐকমত্যে পৌঁছায় এবং তিনি বলছেন যে সব পক্ষ মোটামুটি একমত যে একটা প্রোক্লেমেশন দিতে হবে। এই যে সৈয়দা রেজওয়ানা হাসান, এই ভদ্রমহিলা নানান কথা বলছেন। তিনি যে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, মানে আমাদের উপদেষ্টারা অধিকাংশ এই মুহূর্তে যারা রয়েছেন তারা তাদের নিজ দায়িত্ব পালন না করে আছেন শুধু রাজনীতির মধ্যে। সৈয়দ রেজওয়ানা হাসান আমরা জানি যে তিনি পরিবেশ রক্ষায় অনেক সচেষ্ট ছিলেন, অনেক ধরনের কর্মকাণ্ড করেছেন, যদিও সেগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, তারপরেও তিনি কাজ করেছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর কতটুকু দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে কয়টি কাজ করেছেন? ন্যূনতম একটিও নয়। প্রত্যেকেই আছেন, অধিকাংশ জনই আছেন রাজনীতি নিয়ে কিভাবে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়া যায় ছাত্রদেরকে সাথে রেখে। তিনি যে বললেন, যদি বলছিলাম যে সব পক্ষ মোটামুটি একমত যে প্রোক্লেমেশন দিতে হবে, সব পক্ষের মধ্যে কোন পক্ষকে তিনি পেয়েছেন যে একটা প্রোক্লেমেশন দিতে হবে?